আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি, উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এমনভাবে সাংবিধানিকভাবে যে ক্ষমতা দেওয়া হয়েছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান। রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে, কেবল 15 বছরও নয়, তার আগেও চলেছে। 15 বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল, এটাও কিন্তু ঠিক নয়। ইতিহাস যদি বলেন, তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল। 72 সাল থেকে এখানে সমস্যা ছিল। প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন কায়েম হয়েছে। পাকিস্তানের রাষ্ট্র যারা গণহত্যা করে তার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু একটা ছোট আকারের পাকিস্তান বানিয়েছে। যদি রাষ্ট্র ক্ষমতার চরিত্রের দিক থেকে দেখেন, তাহলে ওই একই চরিত্রটা বহাল রাখা হয়েছে। একটা সংবিধান করা হয়েছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে নিয়ে আসা হয়েছে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন, তাকে ন্যূনতম কোনোভাবে জবাবদিহিতা করতে হয় না। কেউ তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। এই যে এখন পর্যন্ত যে সংবিধানটা আছে, সে অনুযায়ী প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় নেই। সংবিধান অনুসারে তিনি হয়তো এই গণ অভ্যুত্থানের সরকার বলে তিনি বলছেন যে তারা জবাবদিহিতা করবেন, আপনারা মন খুলে সমালোচনা করেন। এই সরকার হয়তো জনগণের কাছে জবাবদিহিতা করবে, সেটা এই সরকারের আলাদা চরিত্র হতে পারে। কিন্তু সাংবিধানিকভাবে যদি দেখেন, এই সংবিধানের প্রধানমন্ত্রী যিনি আছেন, মূল ক্ষমতা যার হাতে, তার অধীনে সমস্ত কিছু। আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি, উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এমনভাবে সাংবিধানিকভাবে যে ক্ষমতা দেওয়া হয়েছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান। এখন এইরকম একটি অবস্থা থাকার ফলে আমরা দেখলাম হোঁচট খেতে হয়েছে আমাদের শুরু থেকেই। 73 সালের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। একটা বিপুল জনপ্রিয় দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এসছে, তারা একটা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারলো না। পাছে তাদের একটি আসনে ছুটে যায়। নিজেদের দলের ভেতর থেকে একটা অংশ দাঁড়িয়েছে, নতুন একটা দল হয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দল, একটা সিটও তাদের দিতে চায়নি। আমি একবার জিজ্ঞেস করেছিলাম জাসদের সভাপতি আসম আব্দুর রবকে, যে আচ্ছা, আপনারা 1973 সালের নির্বাচনে কতটা, ম্যাক্সিমাম পসিবল কয়টা সিট জয়লাভের আশা করেছিলেন? সংখ্যাটা 30 থেকে বেশি যাচ্ছিল না। ধরে নিলাম যদি আশাও করতেন কল্পনায় 50 জন, তারপরেও কিন্তু আওয়ামী লীগের জন্য 250 সিট থাকে। কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতাও তাদের সন্তুষ্টি আনে না। তারা নিরঙ্কুশতা চান। ওই অ্যাবসলিউট পাওয়ার চাওয়ার ওই আকাঙ্ক্ষাটা, এটা গোড়াতেই ছিল। অনেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু নিজেরা ফ্যাসিবাদী আদর্শ মনে মনে লালন করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা সংখ্যায় কম, মতাদর্শের দিক থেকে, জীবন চর্চার দিক থেকে, ধর্মীয় পরিচয় কিংবা অন্য যে কোনো পরিচয়ের দিক থেকে, কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিক থেকে, তাদের উপরে চেপে বসার একটা তৎপরতা চলছে। তো গণতন্ত্রের এই যে জায়গা, যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা, ক্ষমতার বাইরে যারা, তাদের অধিকার কি, মর্যাদা কি, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা, সেইটাই পদ্ধতিগতভাবে তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা। এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ, সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায়। এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের, আইন বিভাগের পার্থক্য থাকে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনায় এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্যই জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওইটা স্বেচ্ছাচারিতন্ত্রে পরিণত হবে। আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ও করান, কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধন সম্পদের মালিক হবে এবং বৈষম্য এমনভাবে যাবে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না, তখন ওই বড় লোকেরা আরো বড় লোক হইতে চাইবে এবং তারা পুরো রাষ্ট্র শক্তিটা দখল করবে। ক্ষমতার প্রতি অলি গলি, ফাঁক ফোকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণের দিকে যাবে।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে, এটা কোনো কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট। কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টেই হয়েছে, এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে। রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে, কেবল 15 বছরও নয়, তার আগেও চলেছে। 15 বছরেই বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয়। ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশের সমস্যা ছিল। 72 সাল থেকে এখানে সমস্যা ছিল। প্রত্যেকটি সরকারের আমলে নানা ধরনের দুঃশাসন কায়েম হয়েছে, এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্যই, সমস্যার সমাধান হিসাবে। এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। এগুলো সবই আমাদের ইতিহাসের অংশ, ভুলে গেলে চলবে না। কাজেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে, ছাত্ররা যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যেখানে জবাবদিহিতা থাকবে, দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার, এই জায়গাটা বন্ধ হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এই প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব, ওইটাই সমস্যার সমাধান করবে। জুলাই আগস্টেই সবকিছু হয়েছে না, আগে আমরা প্রস্তুত করেছি, সবই সত্য। রাজনৈতিক দলগুলো জমিন তৈরি করেছে, আবার জুলাই আগস্টে ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, যে আবেগীয় বন্ধন তৈরি করেছেন, ওই শহীদ আবু সাঈদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে, হাজারো তরুণকে, এইভাবে লক্ষ তরুণকে এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনেছে, সেটাও একটা বাস্তব সত্য। তো আমি শেষ করবো এই কথা বলে যে এই আকাঙ্ক্ষাকে আমরা রাজনৈতিক দলগুলো আজকে তাদের সামনে দাবি উঠেছে যে আগামীর বাংলাদেশটা তারা নির্মাণ করতে পারবেন কিনা।